আসেন নাই? না আসলে কি ক্লাস বসে থাকবে? আসতে হবে না ক্লাসে? না আসলে অনলাইনে দেয় না? দেয় না? অনলাইনে দিলে তো আপনারা আসেন না, ওই জন্য দেয় না। আপনারা চালাক হয়ে গেছেন। বাসায় শুয়ে শুয়ে যদি ক্লাস পান, কষ্ট করে আসতে ইচ্ছা করে? আপনারাও চালাক, ওনারাও চালাকি করে। আচ্ছা, মেডিসিন মানে কি? আচ্ছা, মেডিসিন মানে ওষুধ। তাহলে ড্রাগ মানে কি? মেডিসিন মানে যদি ওষুধ হয়, ড্রাগ মানে কি বলেন? এটা বোঝার ব্যাপার আছে না একটু? মেডিসিন মানে কি আর ড্রাগ মানে কি সেটা বলেন। জানা আছে কারো? আপনারা তো যে ফার্মাকোলজিতে সবই ড্রাগ করে আসছেন, তাই না? ড্রাগ অবত অমকের ড্রাগ, অমকের ড্রাগ, কোথাও পড়ছেন যে অমকের মেডিসিন, এটার মেডিসিন কখনো পড়ছেন? সব ড্রাগ না নাকি? ড্রাগ আর মেডিসিনের পার্থক্য বোঝেন না নাকি? একদম ববের দুনিয়া চলে গেছেন। আচ্ছা, ড্রাগ হইল গিয়ে যে মনে করেন যে কেমিক্যাল সাবস্টেন্সটা আমরা মানে রোগ নিরাময়ের জন্য ব্যবহার করি, ঠিক আছে? ড্রাগ মানে হলো জাস্ট জিনিসটা। এতদিন আমরা ড্রাগ জানছি, কাঁচামাল পাকা মাল নাই, যেমন প্যারাসিটামল, এটা একটা ড্রাগ। তারপরে আপনার অ্যান্টিবায়োটিকগুলো, এটা একটা ড্রাগ। মানে এতদিন আমরা কি জানছি? কি জানছি? ক্লাস করেন নাই? ও আচ্ছা, বলেন তো। আমি জানি নাই, বাকিরা জানছে। আচ্ছা, এতদিন আমরা ড্রাগের নামগুলো জানছি। ড্রাগটা মেডিসিন হবে কখন? যখন প্রপার ডোজে, প্রপার ইন্ডিকেশনে আমরা ব্যবহার করব, তখন সেটা মেডিসিন হবে। প্যারাসিটামল তো ড্রাগ, তাই না? প্যারাসিটামল খেয়ে মানুষ সুইসাইড করে না? ঘুমের ওষুধ খেয়ে মানুষ মরে না? প্যারাসিটামল খেয়ে মানুষ মরে না? তো এগুলো তো ড্রাগ, তো এগুলো খেয়ে মানুষ মরতে পারে। কিন্তু এটা যখন মেডিসিন হয়ে যাবে, তখন মানুষ মারা যাবে না এটা দিয়ে। মেডিসিন মানে কি? একটা প্রপার ডোজ। যেমন প্যারাসিটামলের ডোজ হলো সারাদিনে সর্বোচ্চ অ্যাডাল্টের জন্য 4 গ্রাম। কতটুকু? 4 গ্রাম। তো একটা ট্যাবলেটে 500 থাকে, আপনি 8টা ট্যাবলেট খাইতে পারবেন সারাদিনে ম্যাক্সিমাম। এর বেশি খাইলে আস্তে আস্তে আপনার ক্ষতি হবে। যখন একদম মোটামুটি যখন আপনার 20 গ্রামের মতো খেয়ে ফেলবেন, আপনি মারা যাবেন। বুঝতে পারছেন? তাহলে একটা ড্রাগ এতদিন আমরা জানছেন, ফার্মাকোলজিতে ড্রাগ জানছেন, ওই ড্রাগগুলো যে এখন আমরা কি প্রপারলি ইউজ করব আমাদের শরীরের ভালো কাজে। দেখতে পান দরজার জন্য? তাহলে এদিকে চাপ দিয়ে বসেন। বোর্ড দেখতে পান? তাহলে একটু এদিকে আগায় বসেন, কারণ এই যে দরজা আছে তো, দেখতে না পেলে তো সমস্যা। আপনারও লাগলে আগায় বসেন, মানে সবাই যাতে দেখতে পান। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি মেডিসিন কি? তাহলে ড্রাগের প্রপার ইউজ। আচ্ছা, এটুকু বুঝতে হবে নাকি? আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা ডাইজেস্টিভ সিস্টেমের কিছু রোগ সম্পর্কে জানবো। হ্যাঁ, ডিজিজেস অফ ডাইজেস্টিভ সিস্টেম মানে ডাইজেস্টিভ সিস্টেমের কিছু রোগ সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এখন ডাইজেস্টিভ সিস্টেম জানেন আপনারা কি জিনিস? ফিজিওলজি অ্যানাটমিতে পড়ছেন? পরিপাটনের মধ্যে কি কি পড়ে? আগেই চলে গেলেন। মুখ থেকে শুরু করে একদম পায়খানা রাস্তা পর্যন্ত যে রোডটা, পুরোটাই কি মানে একটা খাবার খাওয়ার জন্য আমরা যে রুটগুলো ব্যবহার করি। তো
তো ঠোঁট থেকে শুরু করে মুখ থেকে শুরু করে একদম পায়খানার রাস্তা পর্যন্ত খাবার খাইলাম, খাওয়ার পরে হজম হইলো, সেটা পায়খানার রাস্তার মাধ্যমে বের হয়ে গেল। হ্যাঁ, টোটালটাই কি ডাইজেস্টিভ সিস্টেম। সিস্টেম মানে কি? একটা তন্ত্র, তাই না? মুখ একটা জিনিস, তারপরে ইসোফেগাস একটা জিনিস, তারপরে পাকস্থলী একটা জিনিস, স্টোমাক একটা জিনিস, লিভার একটা জিনিস, তারপরে আমাদের যে ইন্টেস্টাইনগুলো আছে, নাড়িভুড়িগুলো একটা আসছে, এইসব প্রত্যেকটা জিনিস মিলে একটা কি সিস্টেম, তাই না? আচ্ছা, এই সিস্টেমে কিছু রোগ বালাই হয়, তা আমরা সেই রোগগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? যেমন আপনার মুখের কিছু রোগ আছে। যদি ভালো রোগের কথা বলি তাহলে আপনার মুখের মধ্যে আলসার হইতে পারে, গরম বেশি খাইলে মুখ জিহ্বা পুড়ে যেতে পারে, তাই না? দাঁতে কামড় লাগতে পারে, তারপরে দাঁতের ভিতরে দাঁতে পোকা হয় না, তারপরে দাঁতের মাংস ফুটে যেতে পারে, ভিতরে গোস্ত টোস্ত ঢুকলে বিভিন্ন কারণে বিভিন্ন রোগ হতে পারে, তাই না? আর যদি খারাপ রোগ বলি তাহলে ক্যান্সার হতে পারে, তারপরে টনসিলের সমস্যা হতে পারে, তারপরে ইসোফেগাসের মধ্যে ইনফেকশন হতে পারে, তারপরে পাকস্থলীতে আলসার হতে পারে না? গ্যাস্ট্রিক আলসার হয়। তারপরে আপনার ভিতরের নাড়িভুড়িতে বিভিন্ন কারণে প্যাঁচ খেয়ে যেতে পারে। নাড়িভুড়ি প্যাঁচ খেয়ে গেলে কী হবে? পায়খানা পাস করতে পারবে? একটা পাইপের মধ্যে যদি প্যাঁচ খেয়ে যায়, পাইপ দিয়ে কি জিনিস নামতে পারবে? তাহলে ওগুলো হতে পারে, তাই না? তো এই সমস্যাগুলো আমাদের হতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা কি সম্পর্কে জানবো? পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজকে আমরা সংক্ষেপে কি বলি? PUD, পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে? এখন চিন্তা করেন, আপনারা যখন অ্যানাটমি ফিজিওলজি পড়ছেন, স্টোমাক পড়ছেন, তাই না? স্টোমাকের পরের পার্টটা কি? ডিউডেনামের নাম শুনছেন? ডিউডেনাম, জেজোনাম, এগুলোর নাম শুনছেন? হ্যাঁ। তো আপনার ওই যে স্টোমাকের মধ্যে, স্টোমাকটাকে এই পেপটিক আলসার বলতে আমাদের টোটাল ইন জেনারেল পেটের ভিতরের আলসারটাকে আমরা বুঝাই। হ্যাঁ, এইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইল গ্যাস্ট্রিক আলসার, হ্যাঁ, আরেকটা কি ডিউডেনাল আলসার। হ্যাঁ, তাহলে আলসার কয়টা? দুটা আলাদা আলাদা না বলে, কারণ এই দুটা আলাদা আলাদা করে জানতে গেলে একটু কঠিন, তাই না? সেই জন্য আমরা কি বলি? পেপটিক আলসার বলি, ঠিক আছে? পেপটিক আলসার বললে আপনার আর প্যারা নাই, যে আলসারই হোক দুইটার মধ্যে পড়বেই। এখন গ্যাস্ট্রিক আলসার না ডিউডেনাল আলসার সেটা আপনি কেমনে বুঝবেন? এটা একটা বোঝার ব্যাপার আছে না? যদি আপনার খালি পেটে ব্যথা করে, আলসার হলে কি কেমনে বুঝি আমরা? এদিক থেকে জ্বালা পোড়া করে, ব্যথা করে, তাই না? তো ব্যথাটা যদি খালি পেটে করে তাহলে কি? আর কি আলসার? গ্যাস্ট্রিক আলসার। আর যদি ভরা পেটে করে তাহলে ডিউডেনাল আলসার, ঠিক আছে? আচ্ছা, আর যদি আপনি এটা বুঝতে না পারেন, আলাদা করে বলার দরকার নাই, কি? পেপটিক আলসার, ঠিক আছে? সেফ থাকলেন, তাহলে ভুল বললেন না তো, পেপটিক আলসারই তো, নাকি? এখন আপনি রাস্তা দিয়ে একজন যাইতেছে, ছোট ছোট চুল, হ্যাঁ, জামা কাপড় পরা, এখন এটা কি মাইয়া না পোলা আপনি বুঝতে পারতেছেন না। এখন আপনাদের জিজ্ঞাসা করলে উনি কে, মেয়ে না ছেলে আমি জানি না, বুঝতে পারতেছেন। এখন তো ছেলে মেয়ে বোঝার উপায় নেই, আছে মেয়েরাও শার্ট প্যান্ট পরে, ছেলেরাও চুল বড় 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 রাখে, তাই না? মানে ভালো মতো না দেখলে বোঝা যায় না। তো কি মানুষ, ব্যাপারটা হয়েছে, এটা হলো মানুষ, এটা ছেলে, এটা মেয়ে, বুঝতে পারছেন? যদি আপনি যদি আলাদা আলাদা করে বুঝতে পারেন খুবই ভালো, না পারলে সমস্যা নাই, ঠিক আছে? মানে আপনার রিস্ক নাই, সেফ থাকবেন সব সময়, তাই না? তাহলে এটা সিমটম কি হবে? আচ্ছা, আমরা মেডিসিন তো এর আগে আপনারা পড়েন নাই না, আজকে প্রথম। তাহলে আপনাদের আজকে ক্লাসে বলি, এরপর আর বলা লাগবে না। মেডিসিন হলো গিয়ে আমরা যে ড্রাগগুলা যে প্রয়োগ করব, কোন রোগে কোন ওষুধ দিব, কতটুকু করে দিব, কয় বেলা দিব, কয় দিন দিব, এই জিনিসগুলোর ডিটেলস আমরা জানবো। ফার্মাকোলজিতে ড্রাগের নামগুলো জানছি নাকি? আচ্ছা, তাহলে প্রত্যেকটা রোগ আমরা তিন ভাগে পড়ব। একটা হইল সিমটম, একটা কি
সিমটম, সিমটম মানে হলো লক্ষণ। মানে একটা রোগী এসে আপনাকে যে কথাগুলো বলবে, মানে একটা রোগ মনে করেন আপনার ডেঙ্গু হয়েছে বা আপনার পাতলা পায়খানাই হয়েছে, রোগী এসে কি বলবে? আমার পাতলা পায়খানা হয়েছে বারবার, অনেকবার, সাথে পেট ব্যথা, বমি, এগুলা এগুলা বলবে। এই যে কথাগুলা বললো, এই কথাগুলা কি মানে তার সমস্যাগুলা, তার প্রবলেমগুলো আমাদেরকে বলবে। এটাই হলো সিমটমের মধ্যে বলবে। হ্যাঁ, তাহলে সিমটমকে আমরা শর্টকাটে কি বলি? সিম বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। সিম বললে আমরা মনে করেন সবসময় তো এত বড় লিখি না, সব কিছু শর্টকাটে সিম লিখলে মানে কি সিমটম। তারপরে আরেকটা, এটাকে আমরা অন্যভাবে C/C লিখতে পারি, ক্লিনিক্যাল কমপ্লেন। ঠিক আছে, C/C বলা যায়, যে যেটা বলে। আচ্ছা, এরপরে কি কি করবো আমরা? ইনভেস্টিগেশনসটা কেন দরকার? মনে করেন আপনি আমাকে আইসা বললেন আমার কাশি হয়েছে, জ্বর হয়েছে। দেখেন কাশি জ্বর থাকে কোন রোগে? টাইফয়েড হইতে পারে, ডেঙ্গু হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে, পারে না? আবার ভাইরাসের জন্য হইতে পারে, তাই নর্মাল ঠান্ডা লেগে জ্বর কাশি ঠান্ডা হইতেছে। তখন আপনি বুঝবেন কেমন তার কোন রোগটা হয়েছে। ডেঙ্গুতেও কাশি থাকে, জ্বর থাকে, টাইফয়েড হইলেও জ্বর থাকে, কাশি থাকে, আবার নিউমোনিয়া হইলেও জ্বর থাকে, কাশি থাকে, আবার ভাইরাস জ্বর হইলেও ঠান্ডা কাশি থাকে, জ্বর থাকে। তা আপনি বুঝবেন কিভাবে তার কোন রোগটা হয়েছে? এই যে তার সমস্যাগুলো শুনে আপনার কাছে 2, 3, 4টা রোগ তার মধ্যে আসলো। এখন এর মধ্যে কোন রোগটা তার হয়েছে? নিউমোনিয়ার এক চিকিৎসা, টাইফয়েডের এক চিকিৎসা, আবার ভাইরাস জ্বর হইলে আবার আরেক চিকিৎসা। সব চিকিৎসা তো এক না। যদি সব চিকিৎসা এক হতো তাহলে দিয়ে দিলাম, একটা না একটা তো কাজে লাগবেই নাকি? সবগুলো চিকিৎসা তাকে দেওয়া যাবে না। এখন আমরা শিওর হওয়ার জন্য 2, 3টা রোগ আমাদের মাথায় আসলো, এখন এর মধ্যে কোনটা হয়েছে এই জিনিসটা শিওর হওয়ার জন্য আমরা কি করি? পরীক্ষা নিরীক্ষা করি। এই পরীক্ষা নিরীক্ষাগুলো কিসের মধ্যে পড়ে? এটাকে আমরা সংক্ষেপে ইন বলি। হ্যাঁ, অনেকে বলি অ্যাডভাইস। হ্যাঁ, অ্যাডভাইসও বলি, যেটা বলে। আর তারপরে কি করব? রোগ ধরলাম, রোগ নির্ণয় করলাম, এখন তাকে আমরা সুস্থ করার জন্য কি করব? ট্রিটমেন্ট করবো। হ্যাঁ, ট্রিটমেন্টকে আমরা সংক্ষেপে RX বলতে পারি। RXটা হলো, এটার অনেক জায়গায় অনেক ব্যাখ্যা আছে। এটা মানে হলো গিয়ে এক জায়গায় বলা যায় এরকম, টেক দো মানে নিচে যা যা লেখা আছে ওগুলো তুমি ফলো করো। টেক দো মানে ওগুলো তুমি নাও, ওগুলো খাও, ওগুলো ব্যবহার করো। ঠিক আছে, এটা বলা যায়। আবার অনেক জায়গায় বলে ওই সময়কার, মানে ওইটা তো অনেক আগের না, যখন মেডিসিনটা আবিষ্কার হয়েছে, ওই সময়কার একটা দেবীর নামে, বাই গড। হ্যাঁ, একটা দেবীর নামে আমরা বলি না বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহ তাআলার নামে শুরু করলাম, ওইরকম বাই গড মানে একটা দেবীর নামে মানে ওই সময়কার যে চিকিৎসা বিজ্ঞানের যে দেবী আছে তার নামে শুরু করতেছি, এরকম একটা কিছু মিনিং করা যায়। তো মোটামুটি বেশিরভাগ লোকের ইয়েতে এটাই মানে বোঝা যাচ্ছে যে মানে টেক দো মানে নিচের জিনিসগুলো ফলো করো। বুঝতে পারছেন? তো এই এক ঘটনা। তো এইভাবে আমরা মেডিসিনগুলো পড়বো। এটা বলে দিলাম কেন? কারণ এইভাবে না বলে তো আপনি বুঝতে পারবেন না জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার এই পেপটিক আলসার ডিজিজের সিমটম কি হবে বলেন? আপনারা কি পেটের 4টা ভাগ করি, 6টা ভাগ করি, এই ভাগগুলো জানেন? পড়ছিলেন? এপিগ্যাস্ট্রিক মানে বোঝেন? এই ভাগগুলো জানেন? আচ্ছা, এটা হলো নাভি, তাই না? এটা হলো বুক, তাই না? এই যে এখানে যে আমরা এইভাবে ভাগ করি, মনে আছে ভাগগুলা? যাই হোক, সব মনে রাখার দরকার নেই। যে এই ভাগটার নাম কি? এপিগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিকটা আমাদের এখন দরকার। আবার যখন যেটা দরকার হবে তখন সেটা বলে দিব। হ্যাঁ, এটা তো ফিজিওলজি অ্যানাটমির পড়া। আচ্ছা, তো এপিগ্যাস্ট্রিক মানে কি? আমাদের যে কাঠিটা আছে না, এই যে এখানে হাত দিলে যেটা কাঠি আছে না, এই কাঠির নিচে এই জায়গাটার নাম হলো এপিগ্যাস্ট্রিক। এপি মানে কি? উপরে। আর গ্যাস্ট্রিক মানে হলো পাকস্থলী, মানে পাকস্থলীর উপরের যে জায়গাটা ওইখানটাতে ব্যথা করবে। এই যে এই জায়গাগুলোতে এপিগ্যাস্ট্রিক পেইন হবে। বুঝতে পারছেন? তাহলে সিমটম কি হবে? এপিগ্যাস্ট্রিক পেইন।
তারপরে কি, বুক জ্বালা পোড়া করে না, বুক জ্বালা করে। তারপর এই টক টক ঢেকুর ওঠে, তাই না? এই যে মোটামুটি এই সমস্যাগুলোর কথা তারা বলে নাকি, অনেকে পেট 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 ব্যথা বলে, জ্বালা পোড়া করে, বমি, পেট ফুলে যায়, এই সমস্যাগুলো তারা নিয়ে আসে, তাই না? তো এই সমস্যাগুলো নিয়ে আসলে আপনার মাথায় কি আসবে? ডিজিজ হতে পারে, ঠিক আছে? এখন এই পেপটিক আলসার ডিজিজটা তার হয়েছে সেটা তো বুঝলাম, কিন্তু গ্যাস্ট্রিক না এই ডিউডেনাল সেটা কিভাবে বুঝবো? বোঝার দরকার আছে, বোঝার দরকার আছে। আলট্রাসোনোগ্রাম দেখলে এগুলো আসে না, কিছু আসে না। এন্ডোস্কোপি এটা তো অনেক বড় পরীক্ষা। এই যে মানে এখন বসে আমার তো কি কামান দেখানো যাবে? নর্মালি পেটে ফুটা হয়েছে বা আপনার একটু ক্যান্সার ট্যান্সার এগুলো খারাপ কোনো ব্যাপার হইলে আমরা ওইদিকে চাই। একটা এন্ডোস্কোপি কিন্তু অনেক কঠিন পরীক্ষা, তাই না? গলার ভিতরে একটা পাইপ ঢুকিয়ে দিবে, কষ্ট হবে, কঠিন পরীক্ষা, একটু খরচও আছে। শুধু শুধু একটা মানুষের এত কষ্ট দেওয়ার কি দরকার? একটু বুদ্ধি খাটালে তো আপনি বুঝতে পারেন। তো রোগীর সাথে আপনি কথা বলবেন, বাবা আপনার ব্যথাটা বাড়ে কখন? খালি পেটে বাড়ে না খাবার খাইলে বাড়ে? যদি বলে যে আমার খালি পেটে ব্যথা করে, খাওয়ায় অনিয়ম করে, যখন পেট খালি থাকে, ক্ষুধা লাগে, তখন ব্যথা করে, তাই বুঝবেন এটা গ্যাস্ট্রিক আলসার। আর যদি বলে যে না আমার ভরা পেটে ব্যথা করে, মানে খালি পেটে ব্যথা করে না, ব্যথাটা কখন করে? যখন কিছু খাই তখন ব্যথাটা বাড়ে, তাহলে কি বুঝবেন? আর যদি বলে যে খালি ভরা নাই, সবসময় ব্যথা, তাইলে দুইটাতেই সমস্যা। পেপটিক আলসার মানে তখন কি স্টোমাকেও সমস্যা আছে, ডিউডেনামেও সমস্যা আছে। মানে আলসারটা তো শুরুতে মানে পাকস্থলীতেই হয়, পরে আস্তে আস্তে নিচের দিকে যায় না, ছড়ায় যায়, ঠিক আছে? তাহলে সিমটম তো বুঝতে পারছেন কি বলবে তারা। তাহলে পরীক্ষা নিরীক্ষা যদি করেন কি করবেন, কি পরীক্ষা নিরীক্ষা করবেন? সিবিসি এখানে আসলে রোল নাই, যদিও আমরা সিবিসিকে একটা গণপরীক্ষা মনে করি, সবাইকেই দেই, চাইলে দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা নর্মালি একটা এক্স রে করবো, চেস্টের এক্স রে করে লাভ আছে? পেটের করতে হবে। পেটের এক্স রেটা আমরা কিভাবে করব? E/P মানে ইরেক্ট পশ্চার, মানে দাঁড়ায় থেকে করবো এরকম করে। এক্স রে যে বিভিন্ন সিস্টেম আছে এগুলো আমরা ডিটেল জানতে পারবো প্যাথোলজিতে কোন এক্স রে কয়টা কীভাবে করা যায় সব কিছু আমরা জানবো, সব টেস্টগুলা, তারপরে এক্স রে আলট্রা সব কিছু ইন ডিটেল জানবো। এখন জাস্ট আমি বলে দিচ্ছি। ইপি মানে কি? ইরেক্ট। ই মানে কি? ইরেক্ট মানে দাঁড়ানো, আর পি মানে পজিশন বলেন বা পশ্চার বলেন, ইরেক্ট পজিশন, ঠিক আছে? মানে ইরেক্ট পশ্চার মানে হলো দাঁড়ায় করতে হবে, শুয়ে করলে লাভ হবে না। কেন? গ্যাস তো উপরের দিকে থাকবে, যদি আমি দাঁড়ায় এক্সরেটা করি তাহলে উপরের দিকে গ্যাসটা বোঝা যাবে, শুয়ে করলে গ্যাস বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে একটা পরীক্ষা করলে হচ্ছে, আলট্রা করে কোনো লাভ হবে না। আলট্রাতে যদি পেটে গ্যাস থাকে আলট্রাতে কিছু আসবে না, ঠিক আছে? এটা করলেন, করার পরে কি করবেন? ওষুধ দেওয়া লাগবে না? অ্যান্টি আলসারেন্টের কথা মনে আছে? অ্যান্টি আলসারেন্ট ওষুধগুলো যে বলা হয়েছিল ফার্মাকোলজিতে। আচ্ছা, নর্মালি আপনি যদি শিওর থাকেন তার গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার কোনটা হয়েছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই, আপনি বুঝে ওষুধ দিবেন। আর যদি বুঝতে সমস্যা হয়, যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু ওষুধটা মানে এমন একটা ওষুধ দিতে হবে যেটা দিলে দুইটাই কাজ করবে, ঠিক আছে? তো এখন বাজারে কিছু ওষুধ বের হয়েছে, মাউস বের হয়েছে। মাউস মানে হলো মাল্টি ইউনিট পিলেট সিস্টেম, মানে এইটা হলো একটা ট্যাবলেট। হ্যাঁ, তো ট্যাবলেটটা আমরা যখন খাই পেটের মধ্যে যে গলে যায়, কিন্তু মাউস টেকনোলজির যে ট্যাবলেটগুলো, এই ট্যাবলেটের ভিতরে আবার ছোট 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 ছোট
ওই ক্যাপসুলের মতো দানা দানা থাকে। তো এটা খাওয়ার পরে এটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র ওইটা ভেঙে যায়, ভেঙে এটা সারা পেট পর্যন্ত ছড়ায়া যায়। তো এই জিনিসটা ডিউডেনাল আলসারে ওই ডিউডেনাম পর্যন্ত যাবে, ওই জিনিসগুলা ভাঙবে না, আগে যাওয়ার পরে ভাঙবে। আর নর্মাল ট্যাবলেট কি পাকস্থলীতে যায় ভেঙে যায়। তো এখন যদি আপনার গ্যাস্ট্রিক আলসার হয়, যে কোনোটা দিতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই, কারণ পাকস্থলীতে যাবে জিনিসটা, যাওয়ার পরে ভেঙে যাবে। আর যদি ডিউডেনাল আলসার হয় তাহলে যদি আপনি অন্য ওষুধ দেন, যাবে ডিউডেনামে যাবে যাবে হয়তো বা, কিন্তু ওই ভালোভাবে যাবে না, ভাঙার পরে যাবে, মানে আলটিমেটলি প্রপার কাজটা পাবেন না আপনি। তো আপনি এটা যদি দেন, মাছটা পাকস্থলিত মানে গিয়ে ভাঙবে, ভাঙার পরে ছোট 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 কোটিংগুলো বের হবে, ওগুলা পাকস্থলিতেও কিছু থাকবে, কিছু ডিউডেনামে যাবে, আরও বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে ওটা আস্তে 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 ছড়ায় যাবে এরিয়াটা। বুঝতে পেরেছেন? তাহলে মাছটা দিলে আপনার কি সুবিধা? এক ঢেলে এটা ডোজটা কি হবে, এটা বাজারে আপনি এটা লিখলাম কেন, আপনি সার্জেল আছে, ম্যাক্স সবগুলোরই এখন এই মাপস পাওয়া যায় 101, ঠিক আছে? এটা আপনি মনে করেন যে 10 দিন 15 দিন যা মন চায় আপনি প্রয়োজন মতো দিলেন। একটা অ্যান্টি আলসারের একটা জিনিস আমি বলে দিই, আপনারা অনেকে তো জানেন না, সেটা হলো 2 মাসের বেশি টানা দেওয়া যাবে না। তাহলে কি হবে? অ্যান্টি আলসারেন্টের কাজ কি? অ্যাসিড সিক্রেশন কমায় দেয়। যদি 2 মাসের বেশি এই জিনিসটা কাজ করে শরীরে, তখন দেখবেন আপনার শরীরে অ্যাসিডই তৈরি হচ্ছে না, তখন তো আপনার ভিতরে বদ হজম হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি টানা কাউকে দেওয়া লাগে কোনো কারণে, 2 মাস দিয়ে আবার কিছুদিন 15-20 দিন অফ রেখে আবার দিবেন। বুঝতে পেরেছেন? এটা বলে দিলাম, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তো এটা দিবেন, সাথে কি দিবেন? একটা ডনপিরিডন দেওয়া লাগবে, তাই না? বাজারে কি নামে পাওয়া যায়? ডন এ, অমিডন, মটিগার্ড, এগুলো নামে পাওয়া যায়। হ্যাঁ, এটা 10 পাওয়ারের হয়, এটা 3 বেলা দিবেন। এগুলো নর্মালি কি এই ওষুধগুলা খাওয়ার আগে খাওয়ার পরে 2 ভাবেই খাওয়া যায়, বাট খাওয়ার আগে খাইলে বেশি ভালো কাজ করে, ঠিক আছে? এই দুটাই কি খাওয়ার আধা ঘন্টা আগে দেওয়ার ট্রাই করবেন। খাওয়ার পরে দিলে কাজ করে, কিন্তু কি দরকার খাওয়ার পরে দেওয়ার? যদি বাই চান্স কোনো কারণে ভুলে যায় তখন খাওয়ার পরে খাবে। এটা মনে করেন যদি আপনার আনম্যারিড মহিলা হয়, আনম্যারিড মেয়ে তো বোঝেন, এইটার একটা সাইড ইফেক্ট আছে। লং টাইম খাইলে মিল্ক সিক্রেশন হয়। আনম্যারিড মেয়ে যদি মনে করেন আপনি এটা 1 মাস দিয়ে দেন, তার যদি বুকে দুধ আসে, এটা একটা মান সম্মানের ব্যাপার না? কেলেঙ্কারি হয়ে যাবে না? এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর হলো গিয়ে যদি আপনার ছেলেদেরকে দেন, ছেলেরাও অনেকে লং টাইম খেলে তার ব্রেস্টগুলো বড় বড় হয়ে যায়। ছেলেদের দুধ তৈরি হয়, এটা একটা সাইড ইফেক্ট আছে। হ্যাঁ, তো এই জন্য একটু বুঝে শুনে দেওয়া লাগে। এখন কিছু লেটেস্ট বের হয়েছে, সেক্ষেত্রে এটা আমরা না দিয়ে কি দিতে পারি? আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড। হ্যাঁ, কি দিতে পারি? আইটোপ্রাইড। হ্যাঁ, এটা বাজারে আইটোপ্রি নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়। এটা হলো 50 পাওয়ারের হয়, সেম কাজ করবে, সেম ডোজ, সব কিছু সেম, কিন্তু এটার ওই সাইড এফেক্টগুলো নাই। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এখন আপনি যদি ওইভাবে বুঝে দিবেন, যদি 7 দিন 10 দিন 15 দিন দেন কোনো সমস্যা নেই, এটা দিতে পারেন। হ্যাঁ, আর যদি দেখেন যেটা লং টাইম দেওয়া লাগতেছে, তাহলে তো কেস খেয়ে যাবেন। যদি প্রেগনেন্ট মহিলা হয়, মানে বেস্ট ফিডিং মাদার হয়, নিশ্চিন্তে এটা দিবেন, কোনো সেফ। কিন্তু যদি আনমেরিড মেয়ে হয় বা বাচ্চা কাচ্চা তার না থাকে, বা এরকম একটা কন্ডিশন হলে, বা ছেলেদের যদি দেন, লং টাইম দিলে আবার ঝামেলা আছে, ঠিক আছে না? সেই জন্য আমরা ওই ক্ষেত্রে একটা নতুন আসছে, আইটোপ্রি নামে পাওয়া যায়, তারপরে আরও বিভিন্ন নামে আছে। হ্যাঁ, আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড নাম, হ্যাঁ, ওষুধটার জেনেরিক নাম, ঠিক আছে? এটা 50 পাওয়ারের হয়। আপনার প্র্যাকটিস করলে আস্তে আস্তে জানতে পারবেন এটা দেওয়া সেফ। বুঝতে পেরেছেন? পারবেন? এখন দেখেন, আপনি অ্যাসিডটা অ্যান্টি আলসারিন দিলে কি হয়? পেটের ভিতরে অ্যাসিড সিক্রেশনটা কমে যায় নাকি? কিন্তু কমে যায়, বন্ধ তো হয় না। তাইলে জ্বালা পোড়াটা করবে না? ভিতরে তো আপনার ক্ষত তৈরি হয়ে গেছে। ওইখানে অ্যাসিডটা আসলে, অ্যাসিডটা তো আপনার শরীরে লাগবে নাকি? খাবার দাবার হজম করার জন্য বা খাবারের সাথে খারাপ জিনিসগুলা লাগে। হ্যাঁ,
তো এখন তাহলে অ্যাসিড তো পুরোপুরি বন্ধ হলো না, যতটুকু আছে ওটুকু তো আপনার জ্বালা পোড়া ব্যথা করবে নাকি, ওইটা কমানোর দরকার আছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা সিরাপ দিয়ে দিবেন। বাজারে মনে করেন আপনার গ্যাবিসল আছে, তারপরে আপনার গ্যাবিস্টা, অ্যাসিনটা ম্যাক্স, এই অ্যান্টাসিডটা দিতে পারেন, কিন্তু অ্যান্টাসিডটা আসলে অত ভালো কাজ করে না, ওটা আসলে ব্যাকডেটেড হয়ে গেছে, তো দাম কম, 80-90 টাকা দাম, আর এগুলো 250-300 টাকা দাম, কাজ কি এক করবে? ঠিক আছে, এই গ্রুপের কিছু ওষুধ পাওয়া যায়, এগুলো আপনার 3 চামচ 4 বেলা খাওয়ার পরে, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে, রাতে ঘুমানোর আগে। ঠিক আছে, 3 বেলা দিলে চলে, যাদের একটু সিরিয়াস সমস্যা, বেশি জ্বালা পোড়া বেশি করে, চোখা ঢেকুরটা বেশি আসে, তাদের জন্য 4 বেলা। ঠিক আছে, খাওয়ার সাথে সাথে বা খাওয়ার একটু পরে খাইলে সমস্যা নেই, খাওয়ার আগে খাইলে লাভ নাই, খাওয়ার পরে খাইতে হবে অবশ্যই। বুঝতে পেরেছেন? এটা খাওয়ার পরে ভরা পেটে। পারবেন? পারবেন না নাকি পারবেন না? সহজ না? সহজ। এখন আমি আপনাকে বলি, শোনেন, এটা আমরা এখন সিম্পলি ইয়েতে বললাম। এখন যদি পেপটিক আলসার ডিজিজটা আপনার এটা দিয়ে 1 মাস ট্রাই করলেন, ভালো হইল না, তখন আপনাকে একটু অ্যাডভান্স স্টেজে বলতেছি আমি এখন। হ্যাঁ, অ্যাডভান্স স্টেজ বোঝেন? এটা বললাম আমি নর্মাল কন্ডিশন অ্যাজ ইউজুয়াল, কিন্তু কিছু কিছু মানুষের আছে বছরের পর বছর এই সমস্যাটা, সেটা যদি সে যদি বলে আপনাকে আমি অনেক ওষুধ খাইছি, ওষুধ খাইলে একটু আরাম হয়, আবার বাদ দিলে একই অবস্থা হয়, লং টাইম বলে, তো তখন আপনাকে একটা পরীক্ষা দিতে হবে তাকে, একটু দামি পরীক্ষা। এটা হলো অ্যাডভান্স স্টেজ, এই রোগে আপনি নাও পাইতে পারেন, বা যদি পান সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি। অ্যান্টিবডি ফর এইচ পাইলোরি। এইচ পাইলোরি মানে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা একটা জীবাণুর নাম। হ্যাঁ, এই জীবাণুটা মূলত পেপটিক আলসার ডিজিজটা করে, ওই কারণেও হয়। আর এই জীবাণুর কারণে যদি হয়, আপনি যত ওষুধ খান কাজ হবে না, এই জীবাণুর ভেতরকে মারতে হবে। বুঝতে পেরেছেন? তাইলে এই টেস্টটা করলে যদি পজিটিভ আসে, অ্যান্টিবডি ফর এইচ পাইলোরি, এই পরীক্ষাটা করার আবার একটা কন্ডিশন আছে, আপনি চাইলেই সবাই করতে পারবেন না। মিনিমাম 15 দিন অ্যান্টি আলসারেন্ট খাওয়া বন্ধ রাখতে হবে। অ্যান্টি আলসারেন্ট খাওয়া অবস্থায় টেস্ট করলে অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। বুঝতে পেরেছেন? 1 মাস রাখলে খুবই ভালো, অ্যাটলিস্ট মিনিমাম 15 দিন যাচ্ছে কোনো গ্যাসের ওষুধ না খায়। ঠিক আছে, তারপরে পরীক্ষাটা করতে দিতে হবে। করলে যদি পজিটিভ, 1 মাস হলে ভালো, মিনিমাম 15 দিন। ঠিক আছে, এখন এই পরীক্ষাটা করতে দিলে যদি পজিটিভ আসে, তখন একটু ট্রিটমেন্টটা আলাদা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? শুরুতে তো আমরা এই পরীক্ষাগুলো দেই না, একটু ওষুধ দিয়ে 2-1 মাস দেখি, তারপর যখন দেখি যে তার একটু ঝামেলা আছে, তখন আমরা এইদিকে আগে। হ্যাঁ, অ্যাডভান্স টেস্ট। তখন আমরা কি করব, বাজারে কিছু কিট পাওয়া যায়, যেমন আপনার পাইলট ট্রিপ আছে। হ্যাঁ, পাইলট ট্রিপ, তারপরে হইল গিয়ে হেলিকন কিট। এখন আবার নতুন আসছে এই যে বনপ্রাজান আসার পরে এখন ভন কিট। হ্যাঁ, এটা লেটেস্ট। পাইলট ট্রিপও আছে, পাইলট ট্রিপ আরও আছে। হ্যাঁ, পাইলট ট্রিপটা হলো ইসোমেপ্রাজল দেওয়া, আর পাইলট ট্রিপ আর হলো গিয়ে ডেক্সট্রাজোল দেওয়া। হ্যাঁ, একই জিনিস। এই ভন কিট, হ্যাঁ, এটা লেটেস্ট আসছে, এটাতে বনপ্রাজান দেওয়া। এই যে এইগুলা আরও বিভিন্ন নামে আছে, এটা খোঁজাখুঁজি করলে আপনারা পাবেন। জাস্ট কিটটা আর কি। কিটের ব্যাপারটা হলো, এখানে হলো 1 পাতা ওষুধ থাকে। হ্যাঁ, এখানে 1 পাতা ওষুধ থাকে, এর মধ্যে একটা থাকে গ্যাসের ওষুধ, হ্যাঁ, অ্যান্টি আলসারেন্ট, একটা থাকে অ্যামোক্সাসিলিন। ঠিক আছে, অ্যামোক্সাসিলিন থাকে 2টা। হ্যাঁ, ওই যে 625-এর 2টা থাকে, আর থাকে আরেকটা থাকে ক্লেরিথ্রোমাইসিন। বুঝতে পারছেন? তাহলে অ্যামোক্সাসিলিন, ক্লেরিথ্রোমাইসিন আর ইসোমেপ্রাজল, অথবা ডেক্সট্রাজোল, অথবা যা দেন আপনি। ঠিক আছে, এরকম
মোটামুটি 5টা ওষুধ থাকে এখানে, ঠিক আছে? তো সবগুলা ওষুধ খুইলা একসাথে খেয়ে ফেলবে সকালে রাতে। এটা হলো 14 দিনের কোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি না ওষুধটা, 14 দিনের একটা কোর্স। হ্যাঁ, 2 বেলা করে, সকালে 1 পাতা, রাতে 1 পাতা, বড়া পেটে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইটা হলো কোর্সটা, ঠিক আছে? সাথে সাথে কি দিবেন? ওই যে একটা সিরাপ দিলাম না, তখন আর ওই সিরাপে কাজ হবে না, তখন সিরাপ দিতে হবে অন্যটা, আলফেট। হ্যাঁ, আলফেট অথবা সুক্রেট, বিভিন্ন নামে আছে। হ্যাঁ, এটা হলো 2 চামচ 2 বেলা। এটা 1 মাস মিনিমাম দিতে হবে, তারপরে 3-4 মাস 6 মাস 1 বছরও দেওয়া যেতে পারে। হ্যাঁ, তখন এটা আর কিচ্ছু না, ওই ট্যাবলেটটা, এইটা সাথে যদি আপনার ডনপেরিডন দিতে চান দিতে পারে। বুঝতে পেরেছেন? বুঝি নাই ভাই, গ্যাসটা আলফেট, এইটাই ওই আলফেট, শুক্র আলফেট যাই দেন, ঠিক আছে? বিভিন্ন কোম্পানির বিভিন্নটা হয়, নাম যাই হোক, কাজে কি। এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন হইল ক্লেরিথ্রোমাইসিনের জায়গায় চাইলে মেট্রোনিডাজলও দেওয়া যায়, ঠিক আছে? সমস্যা নেই, মানে অ্যান্টিবায়োটিক দিলেই হইতেছে। তাহলে হলো কনস্টিপেশন। কনস্টিপেশন মানে হইলো কষা পায়খানা। কষা পায়খানা বোঝেন? পায়খানাটা টাইট, শক্ত, ঠিক মতো বের হয় না, অনেক চাপাচাপি করা লাগে। এখন আপনি চিন্তা করে দেখেন, এখানে রুটি বানাইতে পারেন কে কে? বা রুটি বানানো দেখছেন কে কে? রুটি, পরোটা পারেন? পারেন? আচ্ছা, রুটি বানানোর সময় কি করি? প্রথমে আমরা ময়দা নেই বা আটা নেই, নিয়ে ওইখানে পানি যোগ করা লাগে, তাই না? প্রথমে অনেক হার্ড হয়, আস্তে আস্তে যত বেশি পানি দেয় তত কি হয়? নরম হয়। তো আমাদের পায়খানাটাও রুটি বানানোর মতো। যদি পায়খানাটা যখন তৈরি হয় পেটের ভিতরে, যদি পর্যাপ্ত পরিমাণে পানি পায় তাহলে পায়খানাটা সফট হয়। আর যদি পর্যাপ্ত পরিমাণে পানি না পায়, কম পায়, তাহলে পায়খানা কি শক্ত হবে না নরম হবে? নরম হইতে হলে তো পানি লাগবে নাকি? এখন যারা একটু পানি কম খায়, শাকসবজিতে তো পানি থাকে নাকি, শাকসবজি কম খায়, পানি কম খায়, তাদের কি সমস্যাটা হবে? পায়খানাটা কি সফট হইতে পারবে? পায়খানা সফট হওয়ার জন্য যে ময়দা বানানোর সময় যদি আপনি যতই টিপাটিপি করেন, যদি পানি না দেন, হবে নরম হবে? বুঝতে পারছেন? তো বাথরুমও জিনিসটা ওইরকম। হ্যাঁ, যে আপনার যদি মনে করেন যে পানি যদি কম খান, শাকসবজি কম খান, তাহলে পায়খানাটা শক্ত হবে। আর শক্ত পায়খানা মানে বুঝতেছেন আপনি? পেটের ভিতরে একটা দলা আছে বড়। এখন যেটা আপনার পায়খানা রাস্তা দিয়ে ওই যে ফুল পিঠা বানাই না আমরা, সিরিঞ্জের মধ্যে দিয়া বা জিলাপি বানাই, যখন চাপ দিলে চিকন হইয়া বের হয়, তাই না? তো ওই পেটের ভিতরে তো পায়খানাটা তো এরকম একটা দলা ধরে থাকে, চাপ দিলে ওই পায়খানা রাস্তাটা চিকন হইয়া বের হয়, তাই না? যদি শক্ত থাকে জিনিসটা, চাপ দিলে বেরোবে, তখন পায়খানার রাস্তায় জোরে চাপ পড়বে, অনেক সময় ছিঁড়ে যাবে, ফেটে যাবে, পাইলস হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। হ্যাঁ, তো এখন সেই জন্য কনস্টিপেশনটা যাতে না হয় সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। সিমটম তো বলা দরকার নেই, সিমটম তো আপনারা জানেন। ইনভেস্টিগেশনে চলে আসছি আমরা। ইনভেস্টিগেশন কি করবেন? এক্সরে, অ্যাবডোমেন, ইপি, যেটা বলছি আগেরটাতে, এক্সরে করে দেখতে হবে তার পেটের মধ্যে পায়খানাটা কী অবস্থা, জমাটোমা আছে কিনা বা কী অবস্থায় আছে, ঠিক আছে? আগেটা থেকে দেখে লেখা ফেলেন, এক্সরে, অ্যাবডোমেন, ইপি। আচ্ছা, এখন ট্রিটমেন্ট। এটা ট্রিটমেন্ট বহুভাবে করা যায়, কিন্তু সব থেকে যেটা সেফ সেটা আপনারা শিখবেন। হ্যাঁ, আচ্ছা, একটা অ্যান্টি আলসারেন্ট দিতে হবে আপনার পছন্দ মতো নাকি? একটা অ্যান্টি আলসারেন্ট অবশ্যই দিতে হবে। সাথে কি দিবেন? ডনপেরিডন দিবেন। ডনপেরিডন দিতে হবে না? এই দুইটা হলো কমন, দিতে হবে। অ্যান্টি আলসারেন্ট আর একটা ডনপেরিডন দিতে হবে। দিলেন তো সাথে কি দিবেন? পায়খানাটা নরম হওয়ার একটা ওষুধ দিতে হবে, ঠিক আছে? আর পায়খানা নরম হওয়ার অনেক পদের ওষুধ আছে,
বিভিন্ন ধরনের সিরাপ আছে, ট্যাবলেট আছে, অনেক কিছু আছে, কিন্তু এদের মধ্যে সেফ কোনটা সেটা চিন্তা করতে হবে আমার। মনে করেন আপনাকে আমি সিরাপ বললাম, সিরাপের ব্যাপারটা হইলো প্রথমে 4 চামচ করে 4 বেলা, পায়খানা একটু নরম হয়ে আসলে তারপরে আস্তে আস্তে ডোজটা কমাইতে বলে 3 চামচ 3 বেলা, 2 চামচ 2 বেলা, এরকম করে আস্তে আস্তে কমে আসতে হয়। রুগীর এই জিনিসটা বোঝে না, তো ডোজটা যদি একটু বেশি হয়ে যায় পাতলা পায়খানা হয়ে যায়, তখন আবার আরেক জ্বালা। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখন রুগীদের ভালোর জন্য চিন্তা করে আমরা কিছু সিম্পল জিনিস চিন্তা করি। এত কমপ্লিকেটেড ব্যাপারটা রুগীরা বলে দেবো যে আপনি বুঝে শুনে কমায় কমায় খাবেন, তো রুগী এত বুঝবে নাকি? বুঝবে? আচ্ছা, এখন নতুন এক ধরনের ওষুধ বের হয়েছে, এটা হলো সোডিয়াম পিকোসালভেট। বাজারে পাওয়া যায়, সবার আগে আসছে ইজি লাইফ, তারপরে সোফিলাক্স, পিকোলাক্স, অ্যাবডোলাক্স, প্লাক, বিভিন্ন নামে আছে। হ্যাঁ, এটা হলো 10 পাওয়ারের একটা ট্যাবলেট হয়, 10 মিলিগ্রাম। সিরাপও আছে, সিরাপ 1 চামচে 5 হয়। যদি বাচ্চা দেন, এটা আমি ডোজটা বলে দিই তাহলে আপনার সবার জন্য সুবিধা হবে। এটা ডোজ হলো 0.25 মিলিগ্রাম পার কেজি। ঠিক আছে, এটা হলো শুধু রাতে ঘুমানোর আগে একটা করে খাবেন। যদি আপনার ওজন 10 কেজি হয় তাহলে কতটুকু খাবেন? 2.5 মানে কি? 2.5 চামচ। এই যে আগে পয়েন্ট আছে না, 250 হয়, 2.5 হয়, মানে 2.5 মানে হলো হাফ চামচ। 5 মানে কি? 1 চামচ। যদি আপনার ওজন 20 কেজি হয় তাহলে আপনি খাবেন 1 চামচ। মানে মেন কথা হলো আপনার যে ওজন তার 4 ভাগের 1 ভাগ খাবেন। বুঝছেন কথা? যদি আপনার ওজন 20 কেজি হয় তাহলে আপনি 10 খাবেন, 20 কেজি হলে 5 খাবেন। ট্যাবলেট খাইলে ভাইঙ্গা 4 ভাগের 1 ভাগ খাবেন, আর যদি সিরাপ খান 1 চামচ খাবেন। বুঝতে পেরেছেন? এই তো, ঠিক আছে। যেহেতু আমরা এখন অ্যাডাল্ট নিয়ে কথা বলতেছি, তো সিরাপে যাওয়ার দরকার নেই, তাই না? আবার সামনে আপনাদের বাচ্চাদের ক্লাস আছে, তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বলবো। তাহলে এইটা কি করবেন? রাতে একটা করে খাবে। এটা খাওয়ার 6 থেকে 7 ঘন্টা পরে সুন্দর একটা সফট পায়খানা হবে। 10-12 দিন খাক। এর মধ্যে তাকে উপদেশ দিবেন কি? শাকসবজি, পানি বেশি বেশি খেতে হবে। যদি না খায়, ওষুধ দিয়ে কি লাভ হবে? সারা জীবন ওষুধ খাওয়া যাবে? তো এটা ওষুধটা হইলো গিয়ে আপনি 8-10 দিন খাবেন। এর মধ্যে আপনার শাকসবজি, পানি এগুলো বেশি বেশি খাওয়ার অভ্যাস করবেন, যাতে আপনার পায়খানাটা সাথে ইসুপগুলোর বসে খাইতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়ে খেয়ে পায়খানাটা ঠিক হয়ে যাবে। ওষুধ বাদ দিয়ে দিবেন, তখন নর্মালি পায়খানা হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আরও অনেক আছে, অ্যাবোলাক অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, ওগুলোতে আসলে ঝামেলা আছে। ডোজটা আসলে প্রপার না দিতে পারলে কি সমস্যা বলেন তো? তখন তো আরেক জ্বালায় করবেন। নরম করতে আসলেন, এবার পাতলা বানিয়ে দিলেন। ঠিক আছে? আচ্ছা, ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া অর্থ কি? বদ হজম। বদ মানে কি? খারাপ, তাই না? খারাপ হজম মানে কি? হজম হচ্ছে না, ঝামেলা। এখন বদ হজম হইলে কি সমস্যাগুলো হয় একটু চিন্তা করে আমাকে বলেন। পাতলা পায়খানা হইতে পারে, বমি হইতে পারে, আর কি হইতে পারে? পেট ব্যথা করতে পারে, পেট ফুলে থাকতে পারে, পায়খানাটা বায়ু বের হইলে গন্ধ হইতে পারে, বা চুকা চুকায় ঢেকুর, বিভিন্ন সমস্যা হতে পারে। এক একজনের এক সমস্যা হয়, এটা স্পেসিফিক বলা যায় না। তো সিমটম বুঝে নেবেন আপনারা, হ্যাঁ, কারণ সেই সিমটম ওরকম স্পেসিফিক বলা যাবে না, এক একজনের এক সমস্যা হয়। ইনভেস্টিগেশন জাস্ট একটা এক্সরে করলেই হচ্ছে। ঠিক আছে? পেটের ম্যাক্সিমাম জিনিসই গ্যাসের ব্যাপার স্যাপার হলে এক্সরে। প্যাথোলজি সবই দেখানো হবে। প্র্যাকটিক্যাল জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখাবো প্র্যাকটিক্যাল ক্লাসের সময় আপনাদের। হ্যাঁ, আর এমনিতে যদি আপনার যত পরীক্ষা নিরীক্ষা আছে, যত টেস্ট আছে, আলট্রা বলেন, এক্সরে বলেন, রক্ত পরীক্ষা, হরমোন পরীক্ষা, কেমিক্যাল, যত পরীক্ষা আছে, প্রস্রাব পায়খানা, সব কিছু আমরা নিয়ে আলোচনা করবো কোথায়? আপনাদের যে প্যাথোলজি আছে, প্যাথোলজি ক্লাসে সব ডিটেলস টেস্টগুলো সম্পর্কে।
কোনটা কেমনে কি সব কিছু ডিটেলস আপনারা তখন প্যাথোলজি করার পরে আপনার টেস্টগুলো সম্পর্কে আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা আলট্রা রিপোর্ট কেমনে দেখবেন, একটা এক্স রে রিপোর্ট কেমনে দেখবেন, রক্ত পরীক্ষার রিপোর্টটা কেমনে কি, এইগুলো হাবিজা জানার দরকার, আপনি সব জানতে পারবেন। এখন একটু জাস্ট যেটার জন্য যেটা লাগে ওটা মাথায় ঢুকে রাখেন, প্যাথোলজির সময় ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বেস থেকে মানে প্রথম থেকে শুরু অবস্থা আমরা মানে 3-4 জন স্যার অলরেডি চেঞ্জ হয়েছে। আমরা চাই যে একজন আপনি যে ব্যবস্থা করে বুঝেন আমরা স্যার কিন্তু বুঝাতে পারবো সেটা এখন যথেষ্ট ভালো বুঝতে আজকে আপনার ক্লাসটা যথেষ্ট ভালো লাগছে। এই মাঝখানে আমরা ক্লাস করতে ওর কথা বুঝতাম না, ওনাদের কথা বুঝতে কষ্ট হয়, কিছু সিচুয়েশন করে যা আমাকে বুঝতে অনেক কষ্ট হয়। আমরা চাই আমাদের ক্লাসগুলো একটা আচ্ছা এই জিনিসটা মানে আমি তো আর ম্যানেজমেন্ট না, হ্যাঁ আপনাদেরকে এই আপনাদের যে দাবিগুলা মনের কথাগুলা কাকে জানাইতে হবে, অথরিটিকে জানাইতে হবে। অথরিটি কারা, এই উনি আছে, ওনার সাথে আপনার এই ব্যাপারে কথা বলতে হবে, তাহলে আপনাদেরকে হেল্প করতে পারবে। বুঝলেন নাই? এখন মনে করেন আপনারা যেহেতু এই ব্রাঞ্চের অথরিটি উনি, তো ওনার সাথে আপনি যত প্রবলেম যত সব কিছু ডিসকাস করবেন, উনি আপনাদেরকে সলভ করবেন। তো বলছেন এখন আমি চাইলে তো এটা করতে পারবো না, আমার ওইখানে ব্যাচটাতে আজকে পরীক্ষা, যেন ক্লাস নাই, যেন আমার আজকে বলছে এখানে আসতে পারছে না, তো বললো তো আসতে পারছে, কথা বুঝলেন নাই? এখন ওনারা যদি ওইভাবে শিডিউল করে দেয় যে কার কবে কোথায় ক্লাস, তাহলে ওইভাবে করা যাবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার পরীক্ষা নিরীক্ষাটা কী করবেন, মানে মূল কথা হলো পেটে যদি গ্যাস রিলেটেড কোনো সমস্যা হয় তখন আপনি জাস্ট এক্সরে করলেই হচ্ছে। এখন আলটা করে কোনো লাভ হবে না, শুধু পয়সা নষ্ট। ঠিক আছে, পেটের একটা এক্সরে করবেন। আর কি করবেন? ট্রিটমেন্ট দিবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের কমন জিনিস শিখিয়ে দেই, সেটা হলো জিআইটি তো বোঝেন, সিস্টেম যেটা বললাম আমি, কি সিস্টেম বললাম? ডাইজেস্টিভ সিস্টেম, মানে জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। মুখ থেকে শুরু করে, ঠোঁট থেকে শুরু করে একদম পায়খানার রাস্তা পর্যন্ত যে ভিতরে যা যা আছে সব কিছুর যে কোনো ইনফেকশন হোক, যে কোনো রোগ হোক, অবশ্যই সব থেকে কমন কি একটা ওষুধ আপনি দিতে পারবেন, সেটা কি? মেট্রোনিডাজোল। হ্যাঁ, কি দিবেন? সেটা পাতলা পায়খানা হোক, পেটে আলসার হোক, গ্যাসের সমস্যা হোক, পেট কাটাকাটি হোক, সিজার করেন, অপারেশন করেন, পেটের মধ্যে যত অপারেশন হবে দেখবেন একটা এই সাইডিক একটা বড় অ্যান্টিবায়োটিক সাথে একটা মেট্রোনিডাজোল থাকে, খেয়াল করছেন তো? আপনার ঠোঁট মোট কাটলো, মুখ টুক কাটলো, হ্যাঁ, যদি বেশি সিরিয়াস সমস্যা হয় তাহলে একটা মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেটা সেভিকজিম হোক, সেপ্ট্রাক্সন ইঞ্জেকশনই হোক না কেন, বা আপনার মনে করেন যে সেপুরোক্সিম যাই দেই আমরা, সাথে কি দিব? অবশ্যই দিতে হবে। ঠিক আছে, যে কোনো এই রোডে যা আছে সব কিছুতে এটা কাজ করবে। ঠিক আছে, যদি সিম্পল হয় শুধু এটাতেই ঠিক হয়ে যাবে। ইভেন আপনার দাঁতে ইনফেকশন হইলো, দাঁতে যা হোক, যে কোনো সমস্যা এই রোডে, ঠিক আছে, পায়খানা ফাইটা ফুটা গেল, যাই হোক, ঠিক আছে, তো এটা হলো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এই রোডটাতে। সাথে যদি সিরিয়াস অবস্থা হয় শুধু এটা একা কাজ করতে পারবে না, যেমন পাতলা পায়খানা যদি বেশি হয় আমরা সিপ্রোফ্লক্সাসিনটা সাথে অ্যাড করি, সাথে এটা রাখি। ঠিক আছে, আর যদি হালকা পাতলা হয় তাহলে শুধু এটা খাইলে কিন্তু ভালো হয়ে যায়। ব্যাপারটা হয়েছে, বুঝি নাই। আচ্ছা, এখন প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা কাজ আছে, আপনি কেন দিচ্ছেন, কখন দিচ্ছেন, কোন কাজে দিচ্ছেন, সেটা আপনাকে জানতে হবে। সেফিকজিমের যে ইন্ডিকেশনগুলো, মানে কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি, সেখানে কোনো জায়গাতেই ডায়রিয়া নাই। একমাত্র ডায়রিয়ার ওষুধ হলো সিপ্রোফ্লক্সাসিন। মেট্রোনিডাজোল কিন্তু ডায়রিয়ার ওষুধ না। মেট্রোনিডাজোল কিসের জন্য দিব আমরা? ওই যে এই রুটে কমন, শুধু যদি আপনি সিপ্রোফ্লক্সাসিন দেন ডায়রিয়া ভালো হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। কিন্তু মেট্রোনিডাজোলের একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট বোঝেন? খারাপ দিক সেটা কি? পায়খানাটা কষা করে। পাতলা পায়খানার মধ্যে ওই এটা দিলে কি সুবিধা হয়? কষা করে। এই সাইড ইফেক্টটাকে আমরা ইউজ করি, বুঝতে পারছেন? যেমন ওই যে আমি ডনপেরিডনটা বললাম না, ওটার কি সাইড ইফেক্ট বললাম? হ্যাঁ, দুধ আসে, মিল্ক সিক্রেশনটা বাড়ায়। তো এই সাইড ইফেক্টটা আমরা কোথায় ইউজ করতে পারি? নতুন বাচ্চা হইলো আপনার দুধ কম আসতেছে, ওইখানে দিলে সাইড ইফেক্টটা কাজে লাগতেছে না, তাহলে সাইড ইফেক্টটাকেও আমরা কি
কাজে লাগাতে পারি, এটা বুদ্ধি খাটাই ইউজ করতে হবে। প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, খারাপ দিক আছে, ভালো ভালো দিকটাও আমরা ইউজ করতে পারি, আবার কি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, মানে বুঝতে হবে জিনিসটা, বুঝতে পারলে আপনি নিজের মতো নিজে ট্রিটমেন্ট করতে পারবেন। এখানে আপনার মুখস্থ করার কিছু নাই, মুখস্থ সব ফালাইয়া দিবেন। এখন হলো মেডিসিন থেকে শুরু করে টোটালটাই কি বোঝার জিনিস। তাহলে মেট্রোনিডাজলটা আমরা বদহজমে দিতে পারি না, পারি কি না? তো দিয়ে দিলেন, সাথে কি দিবেন, জিঙ্ক দিবেন। জিঙ্কটা কি করে, ইমিউনিটি বুস্টার করে, প্লাস আমাদের হজম শক্তিটা বাড়ায়, জিঙ্ক। হ্যাঁ, সাথে জিঙ্ক দিতে পারেন। সাথে মনে করেন যে যদি পাতলা পায়খানা থাকে, হ্যাঁ, অ্যান্টি আলসারেন্টগুলো কি আমি পড়াইছিলাম, অন্য ডাক্তার পড়াইছিল আপনাদের? আচ্ছা, অ্যান্টি আলসারেন্ট পড়ার সময় কিছু বলছিল কি না আপনাদের, যে কোন অ্যান্টি আলসারেন্ট কোন কোন জায়গায় দেওয়া যায়, কোন জায়গায় দেওয়া যায় না? আচ্ছা, বলে দিচ্ছি এখন। এই অ্যান্টি আলসারেন্টগুলোর মধ্যে এই মনোযোগ শোনেন, এর পরের ক্লাসে কিন্তু এই কথাটা আর বলবো না, হ্যাঁ, এই কথাগুলো আবার আসবে। অ্যান্টি আলসারেন্টগুলোর মধ্যে একমাত্র ফ্যামোটিডিনটা হলো আমাদের এই পেটের মুভমেন্টটাকে কোনো কিছু চেঞ্জ করে না। কথা বুঝতে পারছেন? অ্যান্টি আলসারেন্ট খাইলে কি হয়, আমাদের পেটের যে নাড়ি ভুঁড়িগুলো যেগুলো আছে, তা ওগুলো এটা যে নর্মাল মুভমেন্ট হয় না, মুভমেন্ট হয়তো আমাদের পায়খানাগুলো আস্তে 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 হজম হয়ে, আর পায়খানাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামে, ও চাপ দেয়, এভাবে এভাবে নামে, তাই না? তো এই মুভমেন্টটা যদি আমি কমায় দেই, তাহলে কি হবে, পাতলা পায়খানাটা কমে যাবে, আর মুভমেন্টটা বাড়ায় দিলে পাতলা পায়খানাটা বাড়বে। তাহলে পায়খানা যদি আপনার কষা হয়, গ্যাসের সমস্যা, তখন এই মুভমেন্টটা বাড়ায় দিলে কি সুবিধা, গ্যাসটা বের হয়ে যাবে না? বুঝতে পারছেন? তো একমাত্র ফ্যামোটিডিনটা এইগুলোতে কোনো ঝামেলা করে না, ঠিক আছে? আর হেমোটিন বাদে অন্য সব প্রকার গ্যাসের ওষুধ কী করে, এই মুভমেন্টটাকে বাড়ায়। তো গ্যাসের জন্য যদি আপনি দেন, পায়খানা কষা বা এই যে গ্যাসের জন্য, তখন কিন্তু এটা দিলে অত ভালো রেজাল্ট আপনি পাবেন না। কেন? ওই যে ওই কাজটা করতেছেন। সাথে ডনপেরিডন দিলে, ডনপেরিডন কী করে, ওই কাজটা করে। বুঝতে পারছেন? তাহলে আপনি এই কাজটা খেয়াল রাখতে হবে। তাহলে যদি আপনার, হ্যাঁ, জিঙ্কটা তো বললাম মাত্র আমি, আপনার হজমটা ভালো করে, প্লাস আপনার ইমিউনিটিটা বুস্টার করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ফ্যামোটিডিনটা কখন দিব, যদি আপনার পাতলা পায়খানা থাকে, ঠিক আছে? পাতলা পায়খানা না থাকলে যে কোনোটাতে আপনি দিতে পারবেন, কারণ এটাতে আপনার পাতলা পায়খানা থাকবে কিনা আপনি বলতে পারতেছেন না তো, ঠিক আছে? জানতে হবে দুইটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেন্টোপ্রাজলটা সামান্য এই কাজটা সামান্য আকারে করে। সেক্ষেত্রে আপনার যেহেতু এটার ইনজেকশনটা নাই, আমরা যদি রোগীটাকে ইনজেকশন দিতে চাই, যেমন যে একটু পরে আমরা কলেরা যখন পড়বো তখন ওই ব্যাপারে আমি বলতেছি, ঠিক আছে? এখনই বলে দিই, যেহেতু টপিকটা আসছে। পেন্টোপ্রাজলটাও আপনার ওই অন্য গ্যাসের ওষুধগুলোর মতোই মুভমেন্টটা বাড়ায়, কিন্তু সামান্য বাড়ায়, অত বেশি বাড়ায় না। এখন যেহেতু আপনার ফ্যামোটিডিনের ইনজেকশন হয় না, আপনি যদি মুখে খাবারটা দেই, তাইলে তো এটা অবশ্যই দিব, পেন্টোপ্রাজল দেওয়ার দরকার নাই। কিন্তু পেন্টোপ্রাজলের তো আবার ইনজেকশনটা হয়, যদি আমরা ইনজেক্টেবল আকারে দেই তখন আমরা পেন্টোপ্রাজলটা দিব। কেন? অন্যগুলোর থেকে সে কম বাড়ায়, বাট বাড়ায় কিন্তু ও সামান্য, কারণ আমার তো দেওয়া দরকার, সে অনেক বমি করতেছে, তখন ওষুধ তো সে দিলে খাইতে পারতেছে না, তাকে ইনজেকশন আকারে আমার দিতে হবে। সেক্ষেত্রে আমরা কোনটা দিব? পেন্টোপ্রাজল দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই তিনটা জিনিস আমাদের কমন থাকবে। এখন হইলো গিয়া, যদি তার এই ডিসপেপসিয়াতে অনেক সময় বমিও থাকে, যদি বমি থাকে তাইলে আমরা কোনটা দিব? ডনপেরিডনটা দিব। ডনপেরিডন বলতে অমিডন, কিন্তু যদি পাতলা পায়খানা থাকে তাহলে ডনপেরিডন দেওয়া যাবে না। কেন? ডনপেরিডন যে মুভমেন্টটা বাড়াবে, আরও বাড়াবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা দিব? বমির ওষুধ, ইমিস্টেট, অন্যান্য যেটা আছে, হ্যাঁ, ইমিস্টেট, তারপরে আপনার অনাসেরন, অন্ডাসন, এইগুলো বাজারে, জোফরা, হ্যাঁ। তো ওই জিনিসগুলো তখন আমরা দিব। বুঝতে পেরেছেন? অমিডন কেন দেওয়া যাবে না? বুঝতে হবে তো কেন দেওয়া যাবে, খালি বললেই তো হবে না। কেন দেওয়া যাবে না বলেন? অমিডন পেটের মুভমেন্টটা বাড়ায় না। যদি আপনার গ্যাসের সমস্যা হয়, পায়খানা কষা হয়, তখন তো অমিডন দিবেন। দিলে কি সুবিধা, ওই জিনিসটা সে ক্লিয়ার করবে। কিন্তু পাতলা পায়খানার মধ্যে তো আমার ওটা কমানো দরকার। এমনিতেও আপনার বাইরে আছে, এমনিতেই মুভমেন্টটা বেশি না, একটু পর থেকে খালি পায়খানা দিতেছেন আপনি, ওটা যদি আমি ডনপেরিডন দেই তাহলে কি আরও বাড়বে না? তো দেওয়া যাবে। তা আপনার তো এখন বমি কমানো দরকার, তখন কি করবেন? ওই যে
ওগুলো দিবেন। বুঝতে পারছেন? এখন সাথে একটা ওষুধ দিতে হবে, সেটা হলো প্রোবায়োটিক। প্রোবায়োটিকের নাম শুনছেন আপনারা? প্রোবায়োটিক হলো আমাদের পেটের ভিতরে কিছু জীবাণু থাকে, ইস্ট থাকে, ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী ইস্ট। হ্যাঁ, তো ওই জিনিসগুলা আমরা যদি ওগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমটা ভালো করে। তো যদি কারো বদ হজম হয়, ওই জিনিসটা কমে যায়। তখন যদি আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট আকারে ওই জীবাণুগুলো আরও সাপোর্ট দিতে পারি, যেমন আপনি একটা যুদ্ধ করতেছেন, আপনার সৈন্য সব মরে গেছে, কিন্তু যুদ্ধ প্রায় আপনি শেষ পর্যায়ে এসে মরে গেছে, তাহলে আমি যদি আরও কিছু সৈন্য আনতে পারি, তাহলে যুদ্ধটা আপনি জয়লাভ করতে পারবেন না। তো এরকম ব্যাপারটা আসলে, ঠিক আছে? তো আমরা কিছু প্রোবায়োটিক অ্যাড করতে পারি। প্রোবায়োটিক্স, হ্যাঁ, এটা ক্যাপসুল আকারে হয়, বিভিন্ন কোম্পানির আছে, প্রোবায়ো আছে, অ্যাক্টেরিয়া আছে, বিভিন্ন কোম্পানির হয়। তো আপনার যেটা ভালো লাগে দিতে পারেন। এটা নর্মালি আমরা 2 বেলা করে 5 দিন দিই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই তো, আর কিছু দরকার নাই, ঠিক হয়ে যাবে। পারবেন? আচ্ছা, তাহলে এখন হইলো কলেরা। আচ্ছা, কলেরা আর ডায়রিয়ার মধ্যে পার্থক্য বোঝেন? কি পার্থক্য বলেন, কি বোঝেন? ডায়রিয়া স্যার একবারে পাতলা, মানে চাল বানানোর মধ্যে যায়, আর কলেরা কিছুটা হলুদের মতো। হলুদ পানির মতো হয়, চাল পানির মতো এবং গন্ধযুক্ত। বুঝি নাই। কলেরা পায়খানাটা হবে পাতলা, একদম পানির মতো, এবং চাল ধোয়া পানির মতো। আচ্ছা, এবং গন্ধযুক্ত। আর পাতলা পায়খানাটা স্বাভাবিক পায়খানা, কিন্তু অত বেশি ইয়ে হবে। আচ্ছা, ঠিক আছে, কথা মোটামুটি এগুলাই। হ্যাঁ, তো পাতলা পায়খানাটা হলো গিয়া আপনার কয়েক ধরনের হতে পারে। যেমন একটা আছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, মানে কি খালি পানি বেরোবে, খালি পানি, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর কলেরা যদি আপনার হয়, ফুড পয়জনিং আছে না? ফুড পয়জনিংয়ের নাম শুনছেন? ফুড পয়জনিং আপনাদের আছে এখানে। হ্যাঁ, তো ফুড পয়জনিংয়ের মতো কিছু ব্যাপার থাকবে, যেমন আপনার পেট ব্যথাটা থাকবে। কলেরা যদি হয়, ডায়রিয়ার মতোই যাবে। হ্যাঁ, চাল ধোয়া বলেন বা যাই ধোয়া বলেন, সমস্যা নাই, ওগুলো যাবে, কিন্তু পেট ব্যথা থাকবে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? ডায়রিয়াতে নর্মালি পেটে ব্যথা থাকে না, ঠিক আছে? আর অনেক সময় বমিও থাকে। পেট ব্যথা, বমি, এই তিনটা যদি থাকে, তখন আমরা রোগীর সাথে কথা বলবো কি সে কি বাইরের কিছু খাইছে কিনা, উল্টাপাল্টা কিছু খাইছে কিনা, কারণ সেটা কি ফুড পয়জনিং দিকে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই জিনিসটা একটু ফুড পয়জনিং যদি হয়, তাহলে আপনার ওই পায়খানার সাথে গন্ধ বের হবে, পেট ব্যথা থাকবে, বমি থাকবে। কথা বুঝতে পেরেছেন? আর যদি কলেরা হয়, বমিটা থাকতেও পারে, নাও থাকতে পারে, পেট ব্যথা থাকবে, পাতলা পায়খানা তো থাকবেই, কিন্তু দুর্গন্ধ থাকবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, টেনশন করার কিছু নাই, ট্রিটমেন্ট একই। তো আপনি যে যদি বুঝতে না পারেন যে কলেরা হইলো না ডায়রিয়া হইলো না কি হইলো, টেনশন নেওয়ার কিছু নাই। আমাদের দেশে মোটামুটি এখন আর কলেরা হয় না, কলেরা ইরেডিকেট হয়ে গেছে। এখন আমরা ওই গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, যেটা একুট গ্যাস্ট্রোএন্টেরাইটিস মানে ফুড পয়জনিং যেটা হয়, সেটাকেই আমরা মূলত ম্যাক্সিমাম কম হলো ফুড পয়জনিং। আর যদি ডায়রিয়া হয়, শুরুতে ডায়রিয়া হয়, পরে আবার এটা ফুড পয়জনিং থেকে চলে যায়। কারণ কি, ডায়রিয়ার কজটা কি? মূলত পানিবাহিত রোগ, তাই না? বন্যার সময় হতে পারে, যে এখন হচ্ছে ওই অঞ্চল, দক্ষিণ অঞ্চলগুলোতে, তাই না? তো পানিবাহিত রোগ যদি হয়, তার মানে আমরা যদি বিশুদ্ধ পানি খাইতে না পারি, দূষিত পানি খাইলাম, সেটা ফুটে মোটায় যেভাবেই খাই, পানির যখন অভাব পড়ে যায় তখন আমরা খাই, তাই না? ওইটাও তো এক ধরনের ফুড পয়জনিং নাকি? এখন ডায়রিয়া থাকবে কখন? শুধু পাতলা পায়খানা পর্যন্ত ডায়রিয়া। সেটা যদি পেট ব্যথা আর বমিতে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু সেটা ডায়রিয়া থাকলো না। কথা বুঝতে পারছেন? মানে বেসিক যে টার্মটা হয়, বেসিক টার্মটাকে আমরা কি বলি? AGE বলি, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস। ঠিক আছে, মানে এটা হলো একদম ইন জেনারেল বলি আমরা। এটা কখন বলবো? জ্বর থাকবে, সাথে জ্বর থাকবে,
পাতলা পায়খানা থাকবে, বমি থাকবে, পেট ব্যথা থাকবে। এই চারটা যদি থাকে তখন আমরা কি বলবো? অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস। স্যার ইতে কোম্পানিটা কি বলবো? অ্যাকিউট মানে হলো একদম টাটকা, ফ্রেশ, মানে নগদ হয়েছে। হ্যাঁ, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস। হ্যাঁ, ইন্টেস্টাইনাল আছে না, ইন্টেস্টাইন থেকে এন্টেরাইটিস আসছে আর কি। হ্যাঁ, তো এগুলো আপনাদের মিনিং কোনো লাগবে না, জানতে চাইলে জানেন, সমস্যা নাই। তো এইটাতে কখন বলবো আমরা? যদি জ্বর থাকে, পেটে ব্যথা থাকে, বমি থাকে, পাতলা পায়খানা থাকে। আর ফুড পয়জনিং যদি আমরা বলি তখন কি হবে? পাতলা পায়খানা থাকবে, পেটে ব্যথা থাকবে, বমি থাকবে। বুঝতে পেরেছেন? আর কলেরাতে কি হবে? পেটে ব্যথা করবে, পাতলা পায়খানা থাকবে, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা থাকবে, বমিটা নর্মালি থাকে না, থাকতে পারে। ঠিক আছে? এখন আসলে ওরকম টিপিক্যাল সিমটম নিয়ে, যেমন এখনকার ডেঙ্গুগুলো দেখেন, ডেঙ্গুতে কি শরীর ব্যথা ট্যাথা থাকবে, অনেক ব্যথা থাকবে, শরীরে র্যাশ উঠবে, এগুলো কিচ্ছু নাই, খালি পাতলা পায়খানা হইতেছে। এখন নতুন সিমটম আর কি। তো এখন এইগুলা সিমটম দেখে আপনি চিকিৎসা করতে পারবেন না, টেনশনে কিছু নাই, সব ট্রিটমেন্ট একই। ঠিক আছে? তাহলে সিমটম তো বললামই। ইনভেস্টিগেশনটা কেমনে করবেন আপনি? যেহেতু কলেরাতে আপনার প্রচুর পরিমাণে শরীর থেকে কি বের হয়ে যায়, পানি আর লবণ বের হয়ে যায়, অবশ্যই একটা কি করবেন? ইলেক্ট্রোলাইট করবেন, 1 নাম্বার। 2 নাম্বার কি করবেন? যেহেতু শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে, আমাদের কিডনিটা কিন্তু পানি কম পাচ্ছে, ঠিকমতো কাজ করতে পারবে না, কিডনির উপরে চাপ করবে বেশি, তাহলে অবশ্যই এটা কিডনি টেস্ট করব। সিরাম ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনাইন না কিন্তু, ক্রিয়েটিনিন, অনেকে বলে ক্রিয়েটিনাইন। হ্যাঁ, এটা ঠিকমতো উচ্চারণ করা, ঠিকমতো জানতে হবে। সেরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে? আর আরেকটা সিবিসি করবেন, রক্তের কি অবস্থা আছে দেখার জন্য। এই 3টা জাস্ট কমন। যে কোনো পাতলা পায়খানা জনিত, বমি জনিত যে কোনো রোগ হইলে এই 3টা অবশ্যই করতে হবে। ঠিক আছে? বমি হোক, পাতলা পায়খানা হোক, মানে শরীর থেকে যদি বেশি বেশি জিনিস বের হয়ে যায়, সেটা অনেক সময় ঘাম হয়, অনেক প্রচণ্ড গরম পড়ছে, মাঠে একটা মানুষ কাজ করতেছে, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, অবশ্যই 3টা করতে হবে। সেটা ঘাম হোক, পাতলা পায়খানা হোক, বমি হোক, যাই হোক। হ্যাঁ, এই 3টা টেস্ট কমন। ঠিক আছে? আর এর বাইরে অনেক সময় স্টুল আরই আমরা করতে দেই যদি অন্য কিছু মাথায় আসে পরে। ঠিক আছে? তো ট্রিটমেন্ট কি করবেন? সবার প্রথমে কি সিপ্রোফ্লক্সাসিন কমন, একমাত্র এটাই অ্যান্টি ডায়রিয়ার ওষুধ, মানে ডায়রিয়া কলেরা বলেন, এটা সবার প্রথমে দিবেন। সিপ্রোফ্লক্সাসিনের একটা ডোজ আছে, ঠিক আছে? 20 মিলিগ্রাম পার কেজি পার ডে, 2 ভাগে ভাগ করে দেওয়া লাগবে 2 বেলা। ঠিক আছে? মানে মূল কথা হইলো 10 মিলিগ্রাম পার কেজি সকালে, 10 মিলিগ্রাম পার কেজি রাতে। ঠিক আছে? 7 দিন। এখন এখানে কথা আছে, স্যার আমি যদি এক বেলায় দেখি সমস্যা আছে? হ্যাঁ, এটার হাফ লাইফ বোঝেন? ফার্মাকোলজিতে বলা হয় না আপনাদেরকে, একটা ওষুধের হাফ লাইফ আছে। হাফ লাইফ অর্থ হইলো একটা ওষুধ আপনার রক্তের ভিতরে ওষুধটা থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত ওষুধটা অর্ধেক না হয়ে যাবে, ওষুধের যে কনসেন্ট্রেশনটা আছে ওটা অর্ধেক হয়ে গেলে আবার নতুন ডোজ আপনাকে দিতে হবে, নইলে ওটা কাজ করবে না। ঠিক আছে? ওটাকে বলি আমরা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ। তো একটা ওষুধের হাফ লাইফ বুঝতে হবে, এটার হাফ লাইফ 12 ঘন্টা। 12 ঘন্টা পরে সেটা অর্ধেক হয়ে যাবে, তাহলে তখন ও কাজ করতে পারছেন, তখন আপনাকে কি করতে হবে? আবার আরেকটা ডোজ দিয়ে ওটাকে ফুল করতে হবে। ঠিক আছে? একমাত্র সেপ্ট্রাকজন, যেটা সেপ্ট্রাকজনটা আপনার ইনজেকশন যেটা, সেটা আমরা 12 ঘন্টা পর দিতে পারি, আবার 24 ঘন্টা পর দিতে পারি। এখন দেখেন, জিনিসটা বুঝতে হবে আপনাকে, এটার হাফ লাইফ কত? 24 ঘন্টা। কিন্তু এটা একটা ম্যাজিক ড্রাগ, এটা হলো টিস্যু অ্যাফিনিটি আছে,
আমাদের শরীরের ভিতরে ওষুধটা জমা থাকতে পারে। বুঝতে পেরেছেন? আপনার আমি এটা ওভারডোজ হয় না, খুব এটা কম ওভারডোজ হয়। যদি মনে করেন আপনি দিলেন, মনে করেন আপনার লাগবে 1 গ্রাম, আমি আপনাদের দিলাম কতটুকু, 2 গ্রাম। ওর যতটুকু লাগবে কাজ করবে, বাকিটা আপনার শরীরে জমা থাকবে, পরে কাজ করবে। কিন্তু সেটা পরে বলতে কখন, 24 ঘন্টা পরে। তো এখন যদি 24 ঘন্টার মধ্যে সে কাজ করবে, তো এখন যদি আপনার 24 ঘন্টার যে ডোজটা সেটা যদি বেশি দিয়ে ফেলেন, তাহলে তো ডোজ ওভারডোজ হয়ে যাবে। কিন্তু মনে করেন আপনি আপনার হিসাবে, যেমন এটা ডোজ হলো গিয়ে 75 মিলিগ্রাম পার কেজি, সেই হিসাবে আপনার লাগবে 4 গ্রাম আপনার শরীরে। যদি আপনার 60 কেজি ওজন হয়, আপনার লাগবে 4 গ্রাম প্রতিদিন। ঠিক আছে? তখন আপনারা যদি আমি এক বেলায় 3 গ্রাম দেই, আরেক বেলায় যদি 1 গ্রাম দেই, সমস্যা আছে? সমস্যা নেই, ওই বাকিটা জমা থাকবে। কিন্তু যদি আপনারা আমি এক বেলায় 4 গ্রাম দিয়ে দেই, সমস্যা নেই তো। সমস্যা আছে, আপনি নিতে পারবেন না। একবারে একটা অ্যান্টিবায়োটিক 2 গ্রাম মানে অনেক পাওয়ারফুল, ঠিক আছে না? 2 গ্রাম দিলেই আপনি মনে করেন কাইতে হয়ে যাবেন, যদি খুব স্পিডে দিই, আস্তে আস্তে দেওয়া লাগে। তো এখন যদি আপনার আমি 4 গ্রাম একবারে দেই, তা আপনি মনে করেন নগদ বমি টমি করে মাথা ঘুরে পড়ে যেতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটা রোগীদের সুবিধার্থে 2 গ্রামের বেশি আমরা একবারে দেই না। আর 2 গ্রামের বেশি একবারে পাওয়া যায় না, বাজারে 2 গ্রামই ম্যাক্সিমাম পাওয়া যায়। তো যদি 4 গ্রাম বা 3 গ্রাম লাগে, আমরা এটা ভাগ করে দিই রোগীর রিল্যাক্সের জন্য। আর যদি 1 গ্রাম 2 গ্রাম লাগে, সেক্ষেত্রে আপনি 2 বারও দিতে পারেন, রোগীর উপরে লোডটা কম পড়ে, কিন্তু কাজ করবে একই। বুঝতে পারছেন? অন্য ওষুধের এই মানে রিল্যাক্স ব্যাপারটা নাই, এই শুধুমাত্র এই ওষুধটাতে আছে। তো এটা আপনার 2 বেলা অবশ্যই দিতে হবে। আচ্ছা, সাথে কি করবেন? মেট্রোনিডাজলটা অপশনাল। আমি বললাম না আপনাকে, আপনি যদি তার সাইড ইফেক্টটা কাজে লাগাইতে চান দিতে পারেন, দিলে ক্ষতি নাই, অবশ্যই তাড়াতাড়ি কাজ করবে, বাট এসেনশিয়াল না। হ্যাঁ হ্যাঁ, জক্সটা হলো ওটা আরেক জিনিস, ওটা হলো অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ। এটা ফার্মাগুলো যদি বলছি না, অ্যান্টিপ্রোটোজোয়াল, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই জক্সটাতেও কাজ করে। সেটা হলো গিয়ে আপনার জক্স যদি দেন আপনি, তাহলে 2 বেলা করে 3 দিন দিবেন, অথবা আপনার রিফ্যাক্সামিনও দেওয়া যায়। এটার অনেকভাবে দেওয়া যায়। ডায়রিয়ার ট্রিটমেন্টগুলো আপনি 3-4 ভাবে দিতে পারেন। শুধু মেট্রোনিডাজল দিয়েও ট্রিটমেন্ট করা যায়, মেট্রোনিডাজলের সাথে সিপ্রোফ্লক্সাসিনও করা যায়। তারপরে আপনি যেটা জক্স বললেন, হ্যাঁ, জক্স দিয়েও করা যায়। আবার আরেকটা আছে হলো রিফ্যাক্সিমিন আছে, রিফ্যাক্সিমিন, হ্যাঁ, রিফ্যাক্সিন নামে পাওয়া যায়, ওটা দিয়েও করা যায়, যে যারা দিয়ে করে। এখন মজার ব্যাপারটা কেন আমি আপনাকে সিপ্রোসিনটা কেন বললাম জানেন? রোগীর যদি খুব সিরিয়াস অবস্থা হয়, তাকে আপনার ওষুধ খাওয়ায় ট্রিটমেন্ট করলে ভালো হবে না, একমাত্র এইটারই। আর মেট্রোনিডাজলের কি ইঞ্জেকশন আছে, জক্স মক্স দিয়ে আপনি তখন রোগীর রাখা। সেই জন্য আপনি যদি একটা জানেন ট্রিটমেন্ট, যাতে একটা দিয়ে আপনি সব কাজ করতে পারেন, সেই জন্য বলছি। বুঝতে পারছেন? তো সিপ্রোফ্লক্সাসিনটা কি সুবিধা আছে? এটার ইনজেক্টেবল পাওয়া যায়, ইনজেকশন আকারে পাওয়া যায়। বুঝতে পেরেছেন? তো ইনজেকশন আকারে পাওয়া গেলে কি সুবিধা? রুগী একদম পাতলা পায়খানা করতে করতে সে শেষ, হ্যাঁ, একদম সে আর কিছু খাইতে পারতেছে না, সে একদম বিছনায় কাইতে হয়ে পড়ে আছে। আপনি নগদ হাসপাতালে ভর্তি করে স্যালাইন মারেন, আর এই যেগুলো নগদ দিয়ে দেন। সিপ্রোফ্লক্সাসিনটা আপনি অবশ্যই দিবেন, সাথে মেট্রোনিডাজলটা আপনার ইচ্ছা, মেট্রোটা আপনার প্লাস মাইনাস আপনার ইচ্ছা, দিলে ভালো, না দিলে ক্ষতি নাই, এটা দিয়ে কাজ হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বমি থাকলে বলতেছি, এই বমি থাকলে আপনাকে দিতে হবে ইমিস্টেট বা ওই গ্রুপের ইঞ্জেকশন, হ্যাঁ, বা খাইতে পারলে মুখে দিবেন। কোনোভাবে কিন্তু ডনপেরিডন গ্রুপটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই তখন ইঞ্জেকশন দিবেন, এই জন্যই তো ইঞ্জেকশনের কাজ কি? ফাস্টার অ্যাকশন প্লাস যাতে মুখ দিয়ে খাইতে না পারেন। ইঞ্জেকশন দিলে কি বমি করে ওটা বের করতে পারবে? ডিরেক্ট রক্ত দিয়ে দিলেন। তাহলে ইমিস্টেট বা যেটা দেন এই গ্রুপের দিবেন, অথবা যে নতুন বের হয়েছে আপনার প্যালারোসেটন আছে, প্যালকজি, প্যালারন, হ্যাঁ, ওইটা আবার 1 বেলা ডোজ। এই জন্য একটা সমস্যা আছে, এটা আপনি 8 ঘন্টা পর দিতে পারতেছেন, আর ওইটা 24 ঘন্টায় একটা। তো অনেক সময় একটা দিলে 24 ঘন্টা সাপোর্ট দেয় না, তো ওইটা তো আপনি বেশি দিতে পারবেন না, ওই জন্য আমরা ওটা দিতে নিষেধ করি, ঠিক আছে? যাই হোক, তো এটা দিবেন। সাথে কি দিবেন? যদি ইঞ্জেকশন আকারে দেন প্যান্টোনিক্স, আর যদি ট্যাবলেট দেন হেমোডিডিন।
বুঝতে পেরেছেন? ঠিক আছে, বলেন। পরের হয় আমরা স্যালাইন দিই, পরের স্যালাইন দিই। ইনজেক্টেবল যদি দেই, কিন্তু স্যালাইনের ভিতরে দিবে না, আলাদা পাইপলাইন দিয়ে একসাথে। আলাদা দিবেন। ওই পাইপলাইনে আলাদা দিতে হবে। যদি প্রেশার একদম কম থাকে তাহলে 2 হাতে 2টা ক্যানুলা করতে হবে। 2 হাতে কইরা এক হাত দিয়ে রানিং স্যালাইন চলবে, আর এক হাতে এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে একদম শেষ করে ফেলবেন। শেষ করার পরে যদি দেখেন প্রেশার একদমই পাচ্ছেন না, 2 হাতে 2টা স্যালাইন লাগাই দেবেন, 2 হাতে স্যালাইন চলবে। বুঝতে পারছেন? এগুলা রুগীর সিরিয়াস অবস্থা হয়ে গেলে প্রেশার পাওয়া যায় না, প্রেশার নাই, তো আপনি একটা স্যালাইন দিয়ে আপনি প্রেশার তুলতে পারতেছেন না। একটা স্যালাইন রানিং মারলেন এক হাতে, আরেক হাতে ক্যানুলা করে অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন আর মেট্রোনিডাজল যদি দেন, ছোট বোতল, সময় লাগে না, 10 মিনিটের মধ্যে চলে যায়। ফুল রানিং দিয়ে শেষ করে দিয়ে আর একটা স্যালাইন লাগান। যখন প্রেশারটা একটু পর চেক করবেন, প্রেশারটা যখন একটু মোটামুটি ভালো হবে, তখন আপনি একটা অফ করে আর একটাতে, সমস্যা নেই। অনেকভাবে ট্রিটমেন্ট করা লাগে। ইনজেক্টেবলগুলো আমরা আলাদা দিই, মানে ওই যে মানে বাটারফ্লাই যে লাইনগুলো, সরি ইসে ক্যানোলা লাইনে আলাদা করে দিতে হবে, স্যালাইনের ভিতরে দেওয়া যাবে না। স্যালাইনের ভিতরে বলতে আমি বুঝিনি আপনার কথা। স্যালাইন দিয়ে স্যালাইন থেকে না, স্যালাইন আলাদা করে দেওয়া হবে। স্যালাইনের ভিতরে দিলে তো ক্ষতি নাই, কিন্তু প্রবলেমটা কি বলেন তো? স্যালাইনটা তো দিলে ওই জিনিসটা ডাইলুট হয়ে গেল না, কাজ করবে দেরিতে। আপনার কি দেরিতে কাজ করা দরকার? পাতলা পায়খানা কি আপনি 5-7 দিন ধরে আস্তে আস্তে ঠিক করতে চান, নাকি তাড়াতাড়ি ঠিক করতে চান? এই জন্য আমরা ইনস্ট্যান্ট দিচ্ছি, রটা দিচ্ছি। ওই স্যালাইনের মধ্যে দিলে কি হবে, ওইটা ডাইলুট হয়ে যাবে না, স্যালাইন যাবে আস্তে 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 শরীরে ঢুকবে, ঢোকার পর ওইখানে 1 ফোঁটা স্যালাইন গেলে ওইখানে ওষুধ আছে একটু, বাকিটা স্যালাইন, ওইটুকু কাজ করবে আস্তে 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 স্লোলি কাজ করবে। যদি আমরা ব্যথার ইঞ্জেকশন দিই, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে দিই যাতে লং টাইম ধরে আস্তে আস্তে কাজ করে। কিন্তু এটা তো আপনার ইনস্ট্যান্ট দরকার, যেটা আপনার ইনস্ট্যান্ট দরকার সেটা আপনি দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি এক হাতে অনেক কষ্ট করে ক্যানুলা করছেন, রুগীর যেহেতু ডিহাইড্রেশন হয়ে গেছে, ভেইন পাওয়া যাচ্ছে না, তো ওই ক্যানুলার মধ্যে 2টা চ্যানেল থাকে, একটা উপরে একটা সাইডে, তো একটাতে আপনি স্যালাইন দেন, আরেকটাতে আপনি, সমস্যা নেই। তবে বুঝলেন নাই? অথবা যদি তাও না পারেন, স্যালাইনটা যদি প্রেশারটা রুগী স্টেবল থাকে, রুগী অ্যান্টিবায়োটিক একটু পরে দিলে সমস্যা নাই। রোগী যদি প্রেশারটা ঠিক থাকে, মোটামুটি 90-60 এরকম থাকে, আপনি স্যালাইনটা অফ করে অ্যান্টিবায়োটিক দিয়ে নেন, তারপর আবার স্যালাইন চালান। বাট প্রেশার যদি না খুঁজে পাচ্ছেন না, অনেক কম, তো আপনার স্যালাইনের প্রায়োরিটি আগে, অ্যান্টিবায়োটিক পরে দিলে সমস্যা নেই। বুঝতে পারছেন? স্যালাইন দিলে রোগী কি কোনো মানে খিঁচুনি উঠতে পারে? স্যালাইন দিলে খিচখিচুনি উঠতে পারে যদি তার অন্য কোনো সাইড ইফেক্ট থাকে। যেমন তার মনে করেন যদি ওই হার্টে কোনো সমস্যা থাকে, তার যদি ডায়াবেটিস থাকে, তার প্রেশার থাকে, সেগুলো চেক করে রোগীটা আপনার কাছে আসলে, হসপিটালের ব্যাপার বলতেছি আমি, বাসায় তো এগুলো আপনি পাবেন না। রোগী আপনার কাছে আসলে সবার আগে রোগীর কাছ থেকে আপনি ব্লাডটা নেবেন, ব্লাডটা নিয়ে আপনি টেস্টে বসায় দিবেন, টেস্টগুলো চলবে। আর সাথে কি করবেন, আপনি একটা রোগীর ডায়াবেটিস আছে নাকি শুনবেন, লাগলে আপনি একবার চেক করে নেবেন। যদি ডায়াবেটিস থাকে, এটা অফ করে দেন, ক্লাস শেষ। হ্যাঁ, যদি